সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। ওপাশে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে গত 50 বছর ধরে আমেরিকা যে শক্তি সঞ্চয় করেছিল, যে শক্তি গড়ে তুলেছিল, ইরান তা ধ্বংস করে দিয়েছে। এদিকে খুবই গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, জর্দানের কিং ফয়সাল বিমান ঘাঁটিতে আমেরিকার F-15 জঙ্গি বিমানের হ্যাঙ্গারে হামলার পর পুরো বিমান ঘাঁটি খালি করেছে। এপাশে মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটি কিন্তু প্রায় অচল, অকার্যকর হয়ে গেছে। সেখানে এই বিমান ঘাঁটি ব্যবহারের মতো আর উপযুক্ত নেই প্রায়। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আমেরিকা রিফুয়েলিং ট্যাঙ্কার দিয়ে ভরে ফেলেছে। আর যদি একটি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান আনা হয়, তাহলে ইসরায়েলের পক্ষে সেখানে প্রতিদিনকার যে নিয়মিত ফ্লাইট সেগুলো পরিচালনা করা সম্ভব হবে না। প্রশ্ন হচ্ছে, আমেরিকা কেন ইসরায়েলে এত বেশি রিফুয়েলিং ট্যাঙ্কার জড়ো করছে? তাহলে বড় কিছু হতে যাচ্ছে কিনা মধ্যপ্রাচ্যে? যদি এই বড় কিছু হয়, তাহলে ইরান কি করবে? ইরানের প্রস্তুতি কেমন? ইরান বলছে, মার্কিন যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং কোনো রকমের ছাড় দেবে না ইরানের পক্ষ থেকে। এপাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি অনেকটা এক হাতে লাঠি আর এক হাতে কলা দেখিয়েছেন। তিনি বলেছেন, আমরা কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে সবচেয়ে বেশি পছন্দ করি, তবে হামলা অব্যাহত থাকবে। হামলাও চালাবে, আবার ইরানের সাথে কূটনৈতিক আলাপও চালাতে চাই। ঘটনা যখন এমন, তখন ঘটেছে আর এক বিপজ্জনক ঘটনা। পাকিস্তান ইয়েমেনের হুতি সমর্থিত সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেনের হুতি সমর্থিত সরকার বা তাদের সামরিক বাহিনী যদি সৌদি আরবের সাথে বাণিজ্য করা কোনো জাহাজের উপর হামলা চালায়, তাহলে পাল্টা ব্যবস্থা নেবে পাকিস্তান। তাহলে কি পাকিস্তান সত্যি সত্যিই মধ্যপ্রাচ্যের এই সংকটে জড়িয়ে যাচ্ছে? পরিস্থিতি তখন কি হবে? ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ কি হবে? এবং এই যে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছিল, সেগুলো কি হবে? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর এই সমস্ত বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে, তাহলে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দর্শক, যেখান থেকে শুরু করতে চাই সেটি হচ্ছে জর্দানের কিং ফয়সাল বিমানবন্দর, বিমান ঘাঁটি মূলত সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এই কিং ফয়সাল বিমান ঘাঁটিতে গত রাতে ইরান যে হামলা চালিয়েছে, সেই হামলায় আমেরিকার একটি F-15 জঙ্গি বিমানের হ্যাঙ্গার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমি দুপুরের ভিডিওতে বলেছিলাম যে একটি F-15 বিমান ধ্বংস হয়েছে। এখন দেখা যাচ্ছে যে পুরোপুরি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। একটা হ্যাঙ্গারে একটা বিমান থাকতে পারে, আবার কয়েকটা বিমানও থাকতে পারে। কয়টা বিমান ধ্বংস হয়েছে তা পরিষ্কার না। তবে এই হ্যাঙ্গার ধ্বংস হওয়ার পর এখন পুরো বিমান ঘাঁটি খালি করা হয়েছে, অলরেডি হয়েছে। তার মানে শুধুমাত্র একটা বিমান বা একটা হ্যাঙ্গার ধ্বংস হয়েছে ব্যাপারটা তা না, বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। যার কারণে এই বিমান ঘাঁটি খালি করা হয়েছে এবং মার্কিন সেনাদের পক্ষ থেকে এক রকমের ক্ষোভ প্রকাশ করা হয়েছে। জর্দানের যে সমস্ত বিমান ঘাঁটিতে তাদেরকে রাখা হয়েছে, সে সমস্ত বিমান ঘাঁটি স্ট্যান্ডার্ড না, মানে দেয়ালগুলো, বিল্ডিংগুলোর দেয়ালগুলো ভালো কংক্রিটে তৈরি না এবং ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মোটেই টিকতে পারছে না সেগুলো। এপাশে জর্দানের মুওয়াফাক আল সালতি যে বিমান ঘাঁটি, সে বিমান ঘাঁটি কিন্তু ইরানের গত কয়েকদিনের দফায় দফায় হামলায় প্রায় অকার্যকর, অচল হয়ে পড়েছে। সে বিমান ঘাঁটি ব্যবহারের আর কোনো খুব একটা সুযোগ নেই। ইরান কিন্তু এই কথাই বলে আসছিল যে আর 2-1 দিন যদি হামলা চালানো যায় ঠিকমতো, তাহলে মধ্যপ্রাচ্যের সমস্ত বিমান ঘাঁটি, বিশেষ করে জর্দানের সমস্ত বিমান ঘাঁটি একদম পুরোটা অচল হয়ে যাবে। এপাশে কুয়েতে গত রাতের হামলায় আরও একটা দূরপাল্লার রাডার সিস্টেম ধ্বংস হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে,
সে সমস্ত ঘাঁটিতে গত কিছুদিনের হামলায়, বিশেষ করে এই 11 দিনের হামলায় একেবারে বেশিরভাগ রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, তারপরে আদার অনেক কিছু সিস্টেম ধ্বংস করা হয়েছে, যার কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে চোখ, এইগুলো, এই রাডার, এই সমস্ত সিস্টেমগুলো চোখ ছিল, এগুলোতে দিয়ে দেখতো কে ক্ষেপণাস্ত্র মারছে, কে বিমান উড়াচ্ছে, কে ড্রোন হামলা চালাচ্ছে, কোথায় কি, কে কি তৎপরতা চালাচ্ছে, সমস্ত সব কিছু নজরদারি করতো, দেখতো। ইরানের হামলার কারণে এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ধ্বংস হয়েছে, যার কারণে এখন ইরান বলছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সব চোখ ছিল সে সমস্ত চোখ অন্ধ হয়ে গেছে। ব্রিগেডিয়ার জেনারেল শেখারসি তিনি বলেছেন, ইরানের হামলায় আমেরিকার যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তা হচ্ছে এই এক কথায় যে গত 50 বছর ধরে আমেরিকা মধ্যপ্রাচ্যে যে সামরিক শক্তি সঞ্চয় করেছিল, যে সামরিক শক্তি গড়ে তুলেছিল, তার সমস্ত সব কিছু মোটামুটি ধ্বংস হয়ে গেছে। এখন ইরান যে লক্ষ্য নিয়ে কাজ করছে মূলত এখন, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটি সব ধ্বংস করে দিয়ে মার্কিন সামরিক বাহিনীকে এখান থেকে বিতাড়িত করে দেবে, এইটা হলো তাদের টার্গেট। এবং ইরান এই টার্গেট নিয়ে যে যুদ্ধ করছে বা হামলা চালাচ্ছে আমেরিকার বিরুদ্ধে বা আমেরিকার ঘাঁটিগুলোতে, আমেরিকা এটা মোটামুটি বুঝে গেছে। এবং ইরান কিন্তু এই কয়েকদিন আমি কয়েকবারই বলেছি যে এই ইরাক থেকে শুরু করে ওমান পর্যন্ত এই উপসাগরীয় অঞ্চলে যে দেশ আছে, ইরাক, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব আর ওপাশে জর্দান, এই যে মুসলিম কান্ট্রিগুলো, এইগুলো থেকে আস্তে 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 তাড়িয়ে একটা একটা করে তাড়িয়ে একদম গুটিয়ে একদম জর্দানে নিয়ে গেছে। জর্দান থেকে এবার ইসরায়েলে নিয়ে যাবে। এরপরে যাবে কোথায়? যুদ্ধের ভেতরে যদি এখনই বা আগামী 1 মাসের ভিতরে বা কিছুদিনের ভেতরে যদি যুদ্ধ বিরতি না হয়, তাহলে ইরান একের পর এক হামলা চালাতেই থাকবে। কারণ এই অঞ্চলে তো মার্কিন ঘাঁটিগুলোই ইরানের লক্ষ্যবস্তু। অতএব যখন ঘাঁটি সব শেষ হয়ে যাবে তখন মার্কিন সেনারা থাকবে কোথায়? মার্কিন বিমান রাখার জায়গা থাকবে না, হ্যাঙ্গার থাকবে না, তাহলে রাখবে কোথায়? অতএব এই সমস্ত ঘাঁটিতে যখন থাকতে পারবে না তখন কিন্তু আমেরিকাকে চলে যেতেই হবে। ফাইনালি যখন ইসরায়েলের ভেতরে গিয়ে অবস্থান নেবে, ইসরায়েল কয়টা বিমান রাখবে? তার নিজেরই তো বিমান আছে, তার নিজেরই সামরিক সরঞ্জাম, সেনা, ট্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি সামরিক সরঞ্জাম সমস্ত সব কিছু আছে। এর ভেতরে আমেরিকা যা, সেগুলো রাখবে কোথায়? অতএব আমেরিকার সামনে আসলেই ভয়ঙ্কর বড় রকমের বিপদ আসছে যদি যুদ্ধ অব্যাহত থাকে। কিন্তু এর ভেতরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা এই মুহূর্তে ইরানের সাথে সংকট সমাধানের ব্যাপারে কূটনীতিকেই তো ভালোবাসি, আমরা এটাই প্রিফার করি, আমরা এটাই চাই যে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধান হোক, তবে ইরানের উপর হামলা বন্ধ হবে না। তো ইরানের উপর হামলা বন্ধ হবে না, তোমরা হামলাও করবা, আবার ইরানের ভালোবাসাও চাইবা, আবার ইরানের কাছ থেকে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যার সমাধানও চাইবা। এটা কি হয় নাকি? এটা কি পাগল নাকি ইরান? সম্ভবত এই দিকে যাবে না। আমেরিকা যখন আগে যুদ্ধ করেছে, আলোচনার ভেতরেই যুদ্ধ শুরু করলো। 28শে ফেব্রুয়ারির কথা বলছি। দুই পক্ষের ভেতরে চুক্তি হলো, ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হলো, এরপরে আবার নতুন করে যুদ্ধ শুরু করলো সেই আমেরিকায়। ইরান এই জায়গা থেকে এখন পরিষ্কার বলছে যে আমরা যতবার আমেরিকার সাথে আলোচনায় গেছি, যতবার চুক্তি করেছি, যতবার সমঝোতা করেছি, ততবার ভেঙেছে। এবং ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকটা, এমনকি ওবামার আমলে যে চুক্তি ছিল সেটাও তো ছিঁড়ে ফেললো ডোনাল্ড ট্রাম্প। ফলে ডোনাল্ড ট্রাম্পকে ইরান আর বিশ্বাস করছে না। যখন বিশ্বাস করছে না তখন ইরানকে এই যুদ্ধ চালিয়ে যেতেই হবে। যদি ইরান এই যুদ্ধ চালিয়ে যায় তাহলে আমেরিকার সামনে আসলেই বড় বিপদ। মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি আর রাষ্ট্র থাকবে না। ব্রিগেডিয়ার জেনারেল শেখারচি আজকে সংবাদ সম্মেলনে আরও বলেছেন যে ইরান একদিনের জন্য যুদ্ধের ভেতরে বা যুদ্ধবিরতির সময় একদিনের জন্যও ড্রোন উৎপাদন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ করেনি। এবং আজকে একটা ভিডিও দেখলাম, ইরান দেখাচ্ছে যে তাদের হাতে আরাস-2, যেটা সবচেয়ে ডেঞ্জারাস কামিকাজি ড্রোন বলা হচ্ছে, 2000 কিলোমিটার তার পাল্লা এবং 150 কেজি বোমা বহন করতে পারে। এই আরাস ড্রোনের সংখ্যা দেখালো কত শত, তার কোনো লেখাজোখা নেই, এত বেশি। এবং ইরানের প্রেসিডেন্ট কয়েকদিন আগে বলেছে যে এখন যে যুদ্ধ চলছে, এইভাবে যদি যুদ্ধ চলে তা আগামী 10 বছরে একটা না ইরান যুদ্ধ চালিয়ে যেতে পারবে, তাতে অস্ত্রের কোনো ঘাটতি পড়বে না।
শুধু তাই না, মজার ব্যাপার হচ্ছে এই যে ইরান হামলাগুলো চালাচ্ছে এবং আমেরিকা ঠেকাতে পারছে না। আমেরিকার সেনারা বলছে কথা যে ইরান যখন ক্ষেপণাস্ত্র ছুড়ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে একটা টার্গেটে এসে হামলা করবে এবং আমরা সেই টার্গেট ঠেকানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তখন এই ক্ষেপণাস্ত্র উড়ে আসার পথেই সে কয়েকবার দিক পরিবর্তন করছে এবং লক্ষ্যবস্তু পরিবর্তন করছে। তখন আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি যে কোন লক্ষ্যবস্তুতে ইরানি এই ক্ষেপণাস্ত্র হামলা চালাবে আর আমরা কোন দিকে মারবো ইন্টারসেপ্টর, আমরা ক্ষেপণাস্ত্র মারবো কোন দিকে ওই ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার জন্য। ফলে আমরা ক্ষেপণাস্ত্র মারছি আর ইরানের ক্ষেপণাস্ত্র দিক পরিবর্তন করছে, ম্যানুভার করছে এবং সে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা যাচ্ছে না, আমাদের এখানে সে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে। এক ভয়ঙ্কর বিপদ আছে, খোদ আমেরিকার সেনারা বলছে। এই ব্যাপারে ইরানের বর্তমান ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন ইরানের হাতে যে সমস্ত অস্ত্র আছে তা তাদের নিজেদের তৈরি এবং এগুলো খুবই মানসম্মত এবং নিজেদের তৈরি অস্ত্র দিয়েই তারা আমেরিকাকে কাবু করছে। আমি এখানে একটা কথা বলি, আমি বহু বছর আগে থেকেই বলে আসছিলাম যে আমেরিকার যে অস্ত্র আছে তা মোটামুটিভাবে সারা বিশ্বে পরিচিত, সবার কাছে বিক্রি করে, সবাই জানে কার কাছে কি আছে, আমেরিকার ধার শক্তি কেমন। এটা গেলে এক। দ্বিতীয় কথা হচ্ছে আমেরিকা যেহেতু বিশ্বের এক নম্বর পরাশক্তি বলে নিজেকে দাবি করে এবং বহু বছর ধরেই সে ইরাককে ধ্বংস করেছে, লিবিয়াকে ধ্বংস করেছে, সিরিয়াকে, আফগানিস্তানকে, ভিয়েতনামে যুদ্ধ করেছে, এরকম বহু জায়গায় যুদ্ধ করেছে, দেশে দেশে যুদ্ধ করে বেড়ায়। তো এই সমস্ত প্রেক্ষাপটে তারা নিজেদেরকে মনে করতে যে আমরা যা বানিয়েছি এর চেয়ে পৃথিবীতে আর কেউ বড় কিছু বানাতে পারেনি, বানাবে না। কিন্তু ভেতরে ভেতরে ইরান যে এত কিছু তৈরি করে ফেলেছে, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে, এটা আমেরিকা টেরও পায়নি। ইরান যখন বলেছে তখন আমেরিকা বা পশ্চিমা গণমাধ্যম তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, তাই এইটা আবার বানিয়েছে। অনেক আমেরিকা বা পশ্চিমা গণমাধ্যম এইভাবে দাবি করতো যে ইরান দাবি করছে এটা বানিয়েছে। এখন যুদ্ধের ময়দানে গিয়ে দেখে মানে জম দেখার মতো দেখছে এখন। যাই হোক, আমি যা বলতে চাইছি, ইরান তার নিজস্ব অস্ত্র দিয়েই আমেরিকা ইসরায়েলকে কাবু করে ফেলছে। আমি একটা কথা বলি, 2019 সালের 20শে জুন পারস্য উপসাগরের আকাশে সেই সময়কার আমেরিকার সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি যে গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করেছিল ইরান, যেটার কথা বলেছিল পৃথিবীর কেউ এটা শনাক্ত করতে পারবে না, ইরান শনাক্ত করে সিঙ্গেল মিসাইল শটে ধ্বংস করে দিয়েছিল। কিভাবে করেছিল? সেই গ্লোবাল হক ড্রোন, সর্বাধুনিক ড্রোন ধ্বংস করার কাজে ইরানের খোরদাদ 15, ফার্সিতে বলে পুঞ্জদাহে খোরদাদ, এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা করেছিল। ওটা তো কমপ্লিটলি ইরানের। সেই সময়কার আমেরিকার লেটেস্ট প্রযুক্তি ড্রোন, আজ থেকে 6-7 বছর আগের কথা, সেই ড্রোন ধ্বংস করেছিল ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে। তাহলে আজকে কেন ইরান আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না? ওর চেয়েও তো উন্নত অস্ত্রপাতি, সামরিক সরঞ্জাম ইরানের হাতে আছে। অতএব ইরান যে ডেভেলপমেন্টটা ঘটিয়েছে ভিতরে ভিতরে, এটা কেউ বিশ্বাস করেনি, কল্পনাও করেনি। এই সুবিধাটা এখন ইরান যুদ্ধের ক্ষেত্রে প্রতিদিন এক এক ধরনের চমক দেখাচ্ছে, প্রতিদিন এক এক ধরনের ঘটনা ঘটাচ্ছে, যেটা আমেরিকা কল্পনাও করেনি। আপনারা কল্পনা করতে পারেন মধ্যপ্রাচ্যে এত এত মার্কিন ঘাঁটি, এত বিশাল ব্যবস্থা, সেন্টকমের সদর দপ্তর কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে, এগুলো ধ্বংস করে দেবে পৃথিবীর কেউ কল্পনা করেছিল? আমেরিকা এগুলোর ভিকটিম, এগুলোর শিকার এখন, এটাই বাস্তবতা। যাই হোক সুপ্রিয় দর্শক, আমি এবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আমেরিকা বহু সংখ্যক রিফুয়েলিং ট্যাঙ্কার রেখেছে। কত ট্যাঙ্কার রেখেছে, কেন রেখেছে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আমেরিকা 33টি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান রেখেছে এবং আরও 7টি বিমান রাখতে চাই। এই বেন গুরিয়ন বিমানবন্দর বা ইসরায়েলের বিমান অথরিটির যে মহাপরিচালক শ্যারন কেদি, তিনি বলছেন আর একটি বিমানও রাখার মতো জায়গা নেই বেন গুরিয়ন বিমানবন্দরে। যদি আর একটি বিমান রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান রাখা হয় তাহলে প্রতিদিন অন্তত 30টি ফ্লাইট বাতিল করতে হবে। একটা বিমান রাখলে 30টি ফ্লাইট বাতিল করতে হবে,
তার মানে প্রতিদিন 5,000 টিকিট ক্যান্সেল, বাতিল হবে। পরিস্থিতি কতটা ভয়াবহ কোথায় দেখেন। তার মানে আমেরিকার বিপুল সংখ্যক রিফুয়েলিং ট্যাঙ্কার এখন ইসরায়েলের ঘাঁটিতে। প্রশ্ন হচ্ছে, কেন ইসরায়েলের বিমান ঘাঁটিতে রিফুয়েলিং ট্যাঙ্কার? এই রিফুয়েলিং ট্যাঙ্কার ইসরায়েলের বিমান ঘাঁটিতে এই কারণে আমার কাছে দুটো ব্যাখ্যা হতে পারে, আমি দুটো বিশ্লেষণ দিচ্ছি। একটা হচ্ছে ইরানের উপরে চরমতম হামলা হবে। আমি পরশু বা গতকালকে বলেছি যে প্রচণ্ডতম হামলা চালানোর জন্য আমেরিকা তার ম্যাক্সিমাম শক্তি এখানে আনছে, যার কারণে হিউজ বিমান হামলা করবে। এই বিমান হামলা চালানোর জন্য বেশিরভাগই ইসরায়েলের ঘাঁটি থেকে বা জাহাজ থেকে হবে। তো তখন বিমানের ফুয়েল দরকার হবে এবং একের পর এক হামলা চলতেই থাকবে। বিমানের জ্বালানি শেষ হবে, আকাশ থেকে নেবে আবার শুরু করবে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে অনেক রিফুয়েলিং ট্যাঙ্কার দরকার। এজন্য আমেরিকা, ইউরোপ, আমেরিকা যেখানে যেখানে তার যুদ্ধ বিমান আছে সব হয়তো এদিকে এনে জড়ো করেছে এবং এই রিফুয়েলিং ট্যাঙ্কার এখানে এনেছে বড় রকমের ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি তো মোটামুটিভাবে ধ্বংস, আমি আগেই বলেছি। কুয়েতের, বাহরাইনের, সংযুক্ত আরব আমিরাতের, সৌদি আরবে খুব একটা রাখতে চাচ্ছে না, ওমানে, সংযুক্ত আরব আমিরাতে, কাতারে, সব জায়গায়, ইরাকে। এখন কোনো জায়গা কিন্তু এখন আর নিরাপদ না। সেক্ষেত্রে এই সমস্ত ঘাঁটিতে যে সমস্ত বিমান ছিল সব বিমান রিফুয়েলিং ট্যাঙ্কার এখন নিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে জড়ো করেছে, এমন হতে পারে। দুটো, অর্থাৎ ঘাঁটি, মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যাওয়ার কারণে রিফুয়েলিং ট্যাঙ্কার ওখানে নিয়ে রেখেছে ইসরায়েলে, অথবা ইরানের উপরে ভয়াবহ হামলা চালাবে তার জন্য দুনিয়ার সব রিফুয়েলিং ট্যাঙ্কার এখানে জড়ো করেছে। হয়তো 2-4 দিনের ভেতরেই যে কোনো সময় বড় রকমের হামলা শুরু করবে ইরানের বিরুদ্ধে। দুটো যে কোনো একটা হতে পারে, অথবা দুটোই হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে হরমুজ প্রণালীতে যদি ইরান একটা জাহাজের উপর হামলা চালায় তাহলে আমরা একটা সেতু এবং একটা রেল লাইন এর উপর হামলা চালাবো। তার মানে দাঁড়াচ্ছে আমেরিকার পক্ষ থেকে কিন্তু এমন নেই যে ঠিক আছে ভাই সমস্ত সব কিছু বাদ দাও, আমরা মীমাংসা আসি, আমাদের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি আমরা আবার শুরু করি, এমনটা না। তারা দুটোই, অর্থাৎ ওই তলারটাও খাচ্ছে, গাছেরটাও খাচ্ছে। তারা বলছে যে হামলাও চলবে আবার কূটনীতিও চালাবে। তো এটা কি চালাবে নাকি? ইরান কি একদম এত পাগল? ইরান একথা বলেছে, ইরান তো এতটা দুর্বল অবস্থায় যায়নি বা তারা জ্ঞান বুদ্ধিহীন হয়ে পড়েনি যে আমেরিকার এই হুমকি এবং কূটনীতি এই দুটো একসাথে চালাতে দেবে ইরান, এমনটা মনে হয় করতে দেবে না। সেক্ষেত্রে হয় আমেরিকাকে কূটনীতির পথ বেছে নিতে হবে অথবা যুদ্ধের পথ বেছে নিতে হবে। এটাই আমেরিকাকেই বেছে নিতে হবে। ইরান কিন্তু এখন বলছে কূটনীতি না, এখন আমরা যুদ্ধের ভেতর দিয়েই ফয়সালা করব। তাই ইরান যদি যুদ্ধের ভেতর দিয়ে ফয়সালা করতে চায় তাহলে আমেরিকাকে হয় যুদ্ধের ভেতর দিয়ে ফয়সালা করতে হবে আর না হয় কূটনীতি। কূটনীতির কথা যদি বলতে হয় তাহলে একদম সমস্ত সব কিছু বাদ দিয়ে ভালোভাবে কূটনীতির কথা বলতে হবে, তা না হলে ইরান যাবেও না। এবং ইরান আদৌ কূটনীতির পথে যাবে কিনা সেটা নিয়েই সন্দেহ আছে। সুপ্রিয় দর্শক, পরিস্থিতি যখন এমন, অর্থাৎ ইসরায়েল, আমেরিকা এবং ইরানের ভেতরে এখন কিন্তু প্রচণ্ড উত্তেজনা, ইসরায়েলও কিন্তু যে কোনো মুহূর্তে জড়িয়ে পড়তে পারে। সেই জায়গায় পাকিস্তান নতুন ঘটনা ঘটিয়েছে। পাকিস্তান বিবৃতি দিয়ে বলছে, 2-3টা কথা বলেছে। একটা হচ্ছে উদ্বেগ প্রকাশ করেছে, একটা নিন্দা জানিয়েছে এবং একটা হুমকি দিয়েছে। উদ্বেগ প্রকাশ করেছে কি, যে সৌদি আরবকে এই যুদ্ধের ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা অত্যন্ত উদ্বেগজনক। আর নিন্দা হচ্ছে যে বাব আল মানদেব প্রণালী যে বন্ধ করে দিয়েছে ইয়েমেনের হুতি সমর্থিত সরকার বা সেনাবাহিনী, এটার নিন্দা জানিয়েছে। আর হুমকি দিয়েছে বাব আল মানদেব প্রণালী দিয়ে যে পাকিস্তানের জাহাজ চলাচল করে এটা যদি টার্গেট করে সৌদি আরবে যায়, সৌদি আরবের সাথে ব্যবসা করে, এই ব্যবসা বাণিজ্যের জাহাজ যদি হুতিরা টার্গেট করে তাহলে পাকিস্তানও হুতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই 3টা কথা। এরপরে কমন একটা বক্তব্য দিয়েছে যে সৌদি আরবের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা,
ভৌগোলিক অখণ্ডতা, তার স্বার্থ, এটা পাকিস্তানের দেখার দায়িত্ব রয়েছে। ফলে কেউ যদি সৌদি আরবকে যুদ্ধে জড়িয়ে দেয় তাহলে পাকিস্তান এই অনুযায়ী ব্যবস্থা দিতে বাধ্য। তার মানে হচ্ছে সৌদি আরব এবং ইয়েমেনের ভেতরে যদি এখন যুদ্ধ লাগে তাহলে পাকিস্তান যুদ্ধে জড়িয়ে যাবে, মোটামুটি সেই বার্তাই পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সৌদি আরব এবং পাকিস্তানের ভেতরে বছরে 480 কোটি থেকে 500 কোটি ডলারের ব্যবসা বাণিজ্য হয়। এর ভেতরে প্রায় 415 কোটি ডলারের পণ্য সৌদি আরব থেকে আমদানি করে পাকিস্তান, আর বাকিটা পাকিস্তান সৌদি আরবে পাঠায়। এর মধ্যে 2.9 অর্থাৎ 290 কোটি থেকে 300 ডলারের তেল এবং তেলজাত পণ্য আমদানি করে সৌদি আরব থেকে পাকিস্তান। সেই হিসেবে গড়ে দেখা যায় পাকিস্তান প্রতিদিন সৌদি আরব থেকে 50 থেকে 60 হাজার ব্যারেল তেল আমদানি করে। এটা কিন্তু একদম কম না। সৌদি আরব যদি পাকিস্তানে তেল পাঠাতে না পারে অথবা সৌদি আরবের কাছ থেকে যদি পাকিস্তান তেল কিনতে না পারে, হুতি সমর্থিত সামরিক বাহিনী যদি বাব-আল মানদেব প্রণালীতে বাধা দেয়, তাহলে এইখানে বলছে পাকিস্তান যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে হুতিদের বিরুদ্ধে। তার মানে কি যুদ্ধে জড়িয়ে যাবে। অথবা যদি সৌদি আরব এই মধ্যপ্রাচ্যের ক্রাইসিসে যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে পাকিস্তান তার পক্ষে জড়াতে বাধ্য চুক্তি অনুযায়ী। আসলে বাস্তবতায় কি হবে, বাস্তবে কি হবে সেটা দেখার অপেক্ষা। কিন্তু পাকিস্তান যদি এইভাবে জড়িয়ে যায় তাহলে কি দাঁড়াবে? তাহলে একদম সহজ যে কথা সেটা হচ্ছে ভয়াবহ ভ্রাতৃঘাতী যুদ্ধ শুরু হবে। ইরান আলটিমেটলি পাকিস্তানের বিরুদ্ধে তখন যুদ্ধ করতে বাধ্য হবে যদি পাকিস্তান যুদ্ধ করে। তখন এতদিন যে সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছিল, বিশেষ করে এই যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে যে ইরানের ঘনিষ্ঠতা হলো, ইরানের প্রেসিডেন্ট পাকিস্তান সফর করলো, পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনা প্রধান থেকে শুরু করে কত কত মানুষ ইরান সফর করলো, বাণিজ্যিক লেনদেন হচ্ছে, সীমান্ত খুলে দিচ্ছে, রেল লাইন প্রতিষ্ঠা হচ্ছে, আরও অনেক কিছু। সেই জায়গায় এখন পাকিস্তান যদি জড়িয়ে যায় তাহলে ইরানের জন্য সেটা ভয়ঙ্কর একটা বিপদের কারণ, সংকটের কারণ। কি করে ইরান তার প্রতিবেশী পাকিস্তানের সাথে যুদ্ধ করবে? সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা কি ভাবছেন? ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আমেরিকা যে 33টি রিফুয়েলিং ট্যাঙ্কার অর্থাৎ জ্বালানি বিমান রেখেছে, জ্বালানি সরবরাহ করার বিমান রেখেছে, আরও 7টি বিমান আনতে চায়। এই যে এত এত জ্বালানি ট্যাঙ্কার বিমান ইসরায়েলে জড়ো করা হচ্ছে, এটা কি ইরানের বিরুদ্ধে হামলার জন্য, নাকি ইরানের হামলায় বিভিন্ন ঘাঁটিতে টিকতে না পেরে এই সমস্ত বিমান ইসরায়েলের এই বেন গুরিয়ন বিমানবন্দরে আনা হচ্ছে? আসলে কি আপনাদের মতামত কি? সর্বোপরি মধ্যপ্রাচ্য কি আসলে ভয়াবহ একটা যুদ্ধের মুখোমুখি কিনা? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।